আমি একজন নারী সন্তান হয়ে বিবাহের পূর্বে না বুঝলেও বিবাহের পরবর্তী সময়ে বুঝেছি বাবা মায়ের কাছে পুত্র সন্তানের গুরুত্বই সবচেয়ে বেশি। বিবাহের পরবর্তী সময়ে সে ধারণা আরো বেশি প্রকট হয়েছে আমার সামনে। শ্বশুর শাশুড়ির প্রধান চাহিদা ছিল আমার কাছে আমি যেন তাদের নাতি এনে দিই, বংশধর এনে দিই। স্বামীও চেয়েছিলেন আমার যেন পুত্র সন্তান হয়। যদিও আমি নারী হিসাবে একটা নারী সন্তানকেই ভালোবাসতাম, কিন্তু স্বামীকে ভালোবাসার দরুন তার চাওয়াকেই আমার চাওয়া করে নিয়েছিলাম। স্বামীর কথা ছিল মেয়ে হলেও অসুবিধা নেই, কিন্তু ছেলে হলে ভালো হয়। কেন ভালো হয় ঠিক বুঝলাম না। যখনই ছেলের চাওয়া হতো তখনই আমার মনে হতো যে ঠিক যেন আমাকে যে কোনো উপায়ে বা যে কোনো ভাবে অপমান করা হচ্ছে। কিন্তু যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক আমার গর্ভ থেকেই হবে, সুতরাং তাতে আমার কোনো অপমান নেই, আর সেটা আমারই। কিন্তু ভাবতাম যে সেই প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের সমাজের অধিকাংশ পরিবারই কেন পুত্র সন্তান চায়, কেন তারা বলে পুত্র সন্তান বংশের আলো। এর পেছনে কি কারণ? সাধারণভাবে প্রাকৃতিক নিয়মে মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে অধিক শক্তি থাকে। এই শক্তির কারণেই কি পুত্র সন্তান চাওয়া হয়, নাকি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান দুবেলা দুমুঠো অন্নের জোগাড় ঠিক করে দেবে এই কারণেই পুত্র সন্তান চাওয়া হয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? হ্যাঁ, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আজ আমি নিজেও স্বীকার করছি, পুত্র সন্তানকে বংশের আলো বলা হয়। এটা একদম সত্যি, একদম বাস্তবসম্মত। এর ব্যাখ্যাটাই আজ আমি করব, বৈজ্ঞানিকভাবে এবং শাস্ত্রীয়ভাবে। সমাজের চাওয়া, পরিবারের চাওয়া, সেই চাওয়াটা জেনে হোক বা অজানা ভাবেই হোক, এর পেছনে যুক্তিযুক্ত কারণ অবশ্যই রয়েছে। চলো আজকে সেই কারণটাই আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিই। পুত্র সন্তান বংশের আলো, এই বিষয়টিকে অনেকেই মনে করেন যে পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে, কিন্তু এই প্রচলিত প্রাচীন বিশ্বাসের পেছনে রয়েছে আধুনিক জিন বিজ্ঞানের এক বিস্ময়কর সত্যতা। আমরা সকলেই জানি আমাদের দেহের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে লিঙ্গ নির্ধারণ করে বিশেষ এক জোড়া ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণে সহায়ক পুরুষের ক্রোমোজোম হলো এক্স আর ওয়াই, আর মহিলার লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম হলো এক্স এক্স, মানে দুটোই সেম। প্রথমে কন্যা সন্তানের কথা বলি, তারপর আমি পুত্র সন্তানের কথা বলবো। কন্যা সন্তান হওয়ার জন্য বাবা এক্স ক্রোমোজোম দেন, আর মায়ের মধ্যেও সেই এক্স ক্রোমোজোমই থাকে। এক্স আর এক্স যেহেতু এক রকমের ক্রোমোজোম, তাই সেটা মিলেমিশে সংমিশ্রিত হয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় কন্যা সন্তান। কন্যা সন্তানের মধ্যে যে ক্রোমোজোমটা গেল সেটা উভয়ের মিলিত রূপ, পৃথক কোনো রূপ নাই যে বাবার এক্সটা আলাদা মায়ের এক্সটা আলাদা, তা নয়। এক্স এক্স সংমিশ্রিত হয়ে নতুন রূপ নেয়, তাই হয় কন্যা সন্তান। কিন্তু পুত্র সন্তান হতে গেলে বাবার এক্স নয়, বাবার ওয়াই দরকার, আর এই ওয়াইটা শুধু পুরুষের মধ্যেই থাকে। মা কোনোভাবেই ওয়াই দিতে পারে না, মা শুধু এক্সই দেয়। এবার বাবার ওয়াই আর মার দেওয়া এক্স কখনোই মিলেমিশে একাকার হয়ে যেতে পারে না, বাবার ওয়াই অবিকৃত থাকে। 95 থেকে 99% অবিকৃত ভাবেই এটি পুত্র সন্তানের শরীরে চলে যায়। তাই বলা হয় পুত্র সন্তানকে বংশের আলো। বাবার কাছ থেকে ওয়াই পুত্র সন্তানের মধ্যে গেল অবিকৃত ভাবে, আবার পুত্র থেকে নাতির মধ্যেও যাবে অবিকৃত ভাবে, নাতির থেকে পুতির মধ্যেও ওয়াই ক্রোমোজোম যাবে অবিকৃত ভাবে। এভাবেই হাজার হাজার বছর ধরে ওয়াই অবিকৃত ভাবে বংশ পরম্পরায় চলেই যাচ্ছে। এই জন্যই পুরুষকে বলা হয়, পুত্র সন্তানকে বলা হয় বংশের প্রদীপ। এবার খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, কন্যা সন্তানের মধ্যে বাবার থেকে আসা এক্স আর মার থেকে এক্স মিলেমিশে তো একটা নতুন রূপ পেল, সেটা ঠিক আছে, কিন্তু পুত্র সন্তানের মধ্যে বাবার যে ওয়াই অবিকৃত ভাবে গেল, মানে এক্স এর সাথে কোন রকম মিশ্রণ ঘটলো না, আবার মায়ের থেকে আসা এক্স ক্রোমোজোম সেটাও তো অবিকৃত ভাবে রয়ে গেল, সেটাও তো বাবার ওয়াই এর সাথে মিলেমিশে গেল না। তাহলে পুত্র সন্তান কেন শুধু বাবার বংশের আলো, মায়ের বংশের আলো নয়? এবার বলি, ওই যে পুত্র সন্তানটা হলো যার মধ্যে বাবার ওয়াই অবিকৃত ভাবে রয়ে গেল এবং মায়ের এক্স ও অবিকৃত ভাবে রয়ে গেল,
এবার ওই পুত্র সন্তানের পরবর্তী সময়ে যখন পুত্র সন্তান হবে, ওই ওয়াইটা কিন্তু অবিকৃতভাবে তার সন্তানের মধ্যেও গেল। কিন্তু ওই পুত্র সন্তানটির যখন কন্যা সন্তান হবে, তখন ওই পুত্র সন্তানের যে এক্স ক্রোমোজোমটা তার কন্যার মধ্যে যাবে, তখন কি তার মায়ের এক্সটাও যাবে? না, যাবে না। ওই পুত্র সন্তানের যে স্ত্রী হবে তার এক্স এর সাথে পুত্র সন্তানের এক্স এর ক্রোমোজোমটা মিলেমিশে নতুন রূপ পাবে, যার ফলে তার কন্যা সন্তান হবে। এই জন্যই বলা হয় পুত্র সন্তান শুধু বাবার পরিচয়ই বহন করে, বংশের পরিচয়ই বহন করে, যাকে বলা হয় ডিজিটাল সিগনেচার, মানে বংশধরের ছাপ। এই তো গেল জিনগত বৈজ্ঞানিক রহস্য। এবার যে বললাম হাজার হাজার বছর ধরে ওই ওয়াই অবিকৃতভাবে বংশ পরম্পরায় বাবা থেকে পুত্র, পুত্র থেকে নাতি, নাতির থেকে পুতি এবং পরবর্তী প্রজন্ম চলতে থাকে, এর একটা উদাহরণ দিই। হাজার হাজার বছর আগেকার কাশ্যপ মুনির নাম তো সকলেই আমরা জানি। এবার কাশ্যপ গোত্রের কথাও শুনেছি। ওই কাশ্যপ মুনির বংশধররাই কিন্তু আজকের কাশ্যপ গোত্র। সেই হাজার বছর আগেকার কাশ্যপ মুনির শরীরে যে ওয়াই ক্রোমোজোম ছিল, তা কিন্তু হাজার বছর পরের বংশধর, মানে পুত্র বা পুত্র সন্তানের মধ্যে সেই ওয়াই ক্রোমোজোম অবিকৃতভাবে, সেই কাশ্যপ মুনির বংশধরই আজকের কাশ্যপ গোত্র। এত তত্ত্ব, এত ব্যাখ্যার পরেও বলবো যে হোক না পুরুষ বংশের আলো, বংশের প্রদীপ, নারী ছাড়া কিন্তু কোনো সৃষ্টি সম্ভব নয়। তাই একটি নারী সন্তানের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অবশ্যই রাখা উচিত। নারী ছাড়া কিন্তু সৃষ্টি সম্ভব নয়। এবার আমার ব্যক্তিগত ভাবনা থেকেই একটি কথা আমি বলবো, যেহেতু পুত্র সন্তান এবং কন্যা সন্তানের প্রসব পদ্ধতি এক, 9 মাসই উভয়কেই গর্ভে রাখতে হয়, তাই কারোর প্রতি বাবা মায়ের উচিত নয় পক্ষপাতিত্ব করা, উভয়ই সন্তান। হ্যাঁ, আমরা মানসিকভাবে একদমই প্রথম থেকে জেনে নিয়েছি যে পুত্র সন্তান বংশের আলো। আর এই ব্যাখ্যা, শাস্ত্রীয় এবং জিনগত বৈজ্ঞানিক ব্যাখ্যা শোনার পর তো আমরা পুরোপুরি বুঝে গেলাম যে সত্যি পুত্র সন্তান যে বংশের আলো, তার পেছনে কারণ রয়েছে, যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কিন্তু নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অনেকটাই বেশি রাখা দরকার আমাদেরকে, আমাদের সমাজের এবং আমাদের পরিবারের। আর একটি বিশেষ সত্য, তাহলে প্রশ্ন উঠতে পারে, নারীর কি কোনো গোত্র হয় না? আমি ব্যক্তিগতভাবে এই ব্যাখ্যা, এই বিচার, এই শাস্ত্র, এই বৈজ্ঞানিক সত্য জানার পর বলবো না, নারীর কোনো গোত্র হয় না। নারীকে বৈবাহিক সূত্রে যে গোত্রে দেওয়া হয় সেটাই নারীর গোত্র হয়, কারণ নারীটি সেই বংশের জিনকেই নিজের গর্ভে স্থান দেবেন। অতিরিক্ত পরিষ্কারভাবে বলতে গেলে বলতে হয় নারীকে মাটির সঙ্গে তুলনা করা হয়। নারী যে বীজের ফসল ফলাবে সেই বীজটাই তার পরিচয়, সেই ফসলটাই তার পরিচয়। পুরুষ বা পুত্র সন্তান বংশের আলো, কিন্তু সেই আলো ছড়ানোর জন্য জমির প্রয়োজন। সেই জমির কাজ করে একমাত্র নারী।